কয়েকটা কনফিউজিং প্রিপোজিশন আজকে নিয়েছি, যেগুলোর ব্যাপারে আজকে তোমাদেরকে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সেই প্রিপোজিশনগুলো কি কি? এখানে আছে বিসাইড এবং বিসাইডস, এরপরে অ্যালং, অ্যাক্রস, টু, টুয়ার্ডস, ইন, উইদিন, ইন টাইম, অন টাইম। তো এই প্রিপোজিশনগুলো খুবই কমন, প্রায়শই ব্যবহার হয়। তো আজকে এই প্রিপোজিশন সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য ছোট্ট একটা ক্লাস নেব। আশা করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। তো প্রথমে আমরা যদি দেখি বিসাইড এবং বিসাইডস, খুবই কমন দুইটা প্রিপোজিশন। কখন বিসাইড হবে এবং কখন বিসাইডস হবে। প্রথমে যদি আমরা বিসাইডের কথা চিন্তা করি, বিসাইড হচ্ছে কোনো কিছুর পাশে অবস্থান বোঝাতে বিসাইড ব্যবহৃত হয়। আমি আবার বলতেছি, কোনো কিছুর পাশে অবস্থান বোঝাতে বিসাইড ব্যবহার হয়। যদি আমরা এখানে একটা সেন্টেন্স লিখি, আই অলওয়েজ সিট, এরকম যদি বলি যে আই অলওয়েজ সিট বিসাইড মাই ফ্রেন্ড ইন দ্য ক্লাস, আমি ক্লাসে সবসময় আমার বন্ধুর পাশে বসি। এটা অবস্থান বোঝাচ্ছে, বন্ধুর পাশে বসি। অবস্থান বোঝানোর জন্য আমরা বিসাইড ব্যবহার করছি। আর বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি, যদিও শুনে মনে হচ্ছে যে পাশাপাশি অবস্থান, কিন্তু না, বিসাইডস দিয়ে পাশাপাশি অবস্থান বোঝায় না। বিসাইডস বলতে অধিকন্তু বোঝায় বা ছাড়াও বোঝায় বা এছাড়াও বোঝায়। যদি আমরা একটা সেন্টেন্স লিখি তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি, আই হ্যাভ ফোন, এই সেন্টেন্স সাথে কি বোঝা যাচ্ছে? আই হ্যাভ অ্যান অ্যান্ড্রয়েড ফোন, আমার কি আছে? একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, বিসাইডস এ বাটন ফোন। একটা বাটন ফোনের পাশাপাশি আমার একটা কি আছে? একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। অর্থাৎ একটা বাটন ফোন ছাড়াও আমার কি আছে? একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। আবার যদি বলি কি যে আই হ্যাভ অ্যানাদার ফ্রেন্ড বা আই হ্যাভ অ্যানাদার বোজম ফ্রেন্ড বিসাইডস কামাল, কামাল ছাড়াও আমার আরও একজন ঘনিষ্ঠ বন্ধু আছে। তো বিসাইডস কামাল, এটা কামালের পাশে অবস্থান না, কামাল ছাড়াও অধিকন্তু আমার আরও একজন বন্ধু আছে, এরকম আরও। তো বিসাইডস কখন ব্যবহার হয়? আরও, বিসাইডস আরও বা এছাড়াও, এই অর্থে বিসাইডস ব্যবহার হয়। এরপরের যে প্রিপোজিশন সেটা যদি আমরা দেখি, এরপরে আছে কি? অ্যালং অথবা অ্যাক্রস। অ্যালং হয় যখন কোনো কিছুর গতি, হাঁটার গতি বা চলার গতি যদি কোনো কিছুর লম্বালম্বি অবস্থানে হয়। যেমন আমরা যদি বলি, তো ধরো এটা একটা রাস্তা, এটা একটা কি? রাস্তা। রাস্তার পাশ দিয়ে এরকম কি আছে? ফুটপাত আছে। তো কেউ যদি হেঁটে এভাবে লম্বালম্বি যায়, হেঁটে এদিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে তার পূর্বে প্রিপোজিশন হবে অ্যালং। যেমন আমরা যদি বলি হি ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড, এই অ্যালং দেখার সাথে সাথে আমাদের বুঝতে হবে সে কি? রোড দিয়ে লম্বালম্বি হাঁটছে, রোড দিয়ে কি করতেছে? লম্বালম্বি হাঁটছে। আর যদি কেউ এভাবে পার হয়, রোড যদি ক্রস করে, তখন প্রিপোজিশন হবে অ্যাক্রস। যেমন সেম সেন্টেন্স যদি আমরা দেখি, হি ইজ, তো এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমি কি অর্থ প্রকাশ করতে চাচ্ছি। আমি যদি লম্বালম্বি বোঝাতে চাই সেই ক্ষেত্রে আমাকে অ্যালং ব্যবহার করতে হবে, আর যদি পার হওয়া বোঝায় তখন আমাকে অ্যাক্রস ব্যবহার করতে হবে। তো প্রিপোজিশনের ব্যবহারটা মূলত হবে যে আমি কি মিন করতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি, ওই বোঝানোর উদ্দেশ্য অনুযায়ী আমাকে প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। দুইটা সেন্টেন্সই কারেক্ট, অ্যালংও কারেক্ট, অ্যাক্রসও কারেক্ট, কিন্তু আমি কি অর্থ প্রকাশ করতে যাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে আমাকে প্রিপোজিশনের ইউজটা করতে হবে। প্রত্যেকটাই প্রিপোজিশনই এই একই নিয়ম। এরপরে যে দুইটা প্রিপোজিশন আমরা দেখব সেটা হচ্ছে টু এবং টুয়ার্ডস। কখন আমরা টু ব্যবহার করব এবং কখন আমরা টুয়ার্ডস ব্যবহার করব।
টু অথবা টুয়ার্ডস দুইটা প্রিপোজিশনই চলার দিক বোঝায়, কোন দিকে চলছে দিক বোঝায়। তো যদিও দিক বোঝায়, টু এবং টুয়ার্ডসের ব্যবহারে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। টু হচ্ছে গন্তব্যের দিকে চলা, গন্তব্যের দিকে চলা। গন্তব্য যদি ফিক্সড থাকে, ঠিক থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন টু বলবো। যেমন আমরা যদি বলি হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, অথবা গোয়িং টু স্কুল। তো সে তার চলার উদ্দেশ্য কোনটা? সে মার্কেটে যাচ্ছে, অথবা সে স্কুলে যাচ্ছে। সে মার্কেটে যাচ্ছে অথবা সে স্কুলে যাচ্ছে। গন্তব্যটা ফিক্সড, যে এই সেন্টেন্সটা দেখার সাথে সাথে আমাকে বুঝতে হবে সে মার্কেটেই যাচ্ছে অথবা সে স্কুলেই যাচ্ছে। এখন যদি আরেকটা সেন্টেন্স আমরা লিখি, যেমন দ্য প্লেন ইজ, এখানে আরেকটা সেন্টেন্স লিখলাম যে দ্য প্লেন ইজ ফ্লাইং টুয়ার্ডস দ্য মাউন্টেন। বিমানটি পর্বতের দিকে উড়ছে, পর্বতের দিকে উড়ছে। তার গন্তব্যে কি মাউন্টেন? বিমান কি মাউন্টেনের মধ্যে ল্যান্ড করবে? অবশ্যই না। বিমানটা ওই দিকে যাচ্ছে, হয়তো তার গন্তব্য অন্য জায়গায়, কিন্তু কোথায়, কোন দিকে যাচ্ছে? মাউন্টেনের দিকে যাচ্ছে বা পর্বতের দিকে যাচ্ছে। তো এখানে কিন্তু উদ্দেশ্যটা ফিক্স না। যদি উদ্দেশ্যটা ফিক্স থাকে, আমরা যদি ফিক্সড কোনো উদ্দেশ্য বোঝাইতে চাই, নির্দিষ্ট কোনো উদ্দেশ্য বোঝাতে চাই, সে কোথায় যাচ্ছে, সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। যেমন টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। আর এখানে দিক, কোন দিকে যাচ্ছে? মাউন্টেনের দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য প্লেন ইজ ফ্লাইং টুয়ার্ড দ্য মাউন্টেন। আর যদি এরকম বলি আরেকটা সেন্টেন্স, দ্য ক্যাট ইজ রানিং টুয়ার্ডস দ্য ওয়াল। বিড়ালটি দেয়ালের দিকে দৌড়াচ্ছে। এখন তার তো অবশ্যই উদ্দেশ্য দেয়াল না, হয়তো সে কোনো কিছু দেখেছে, ওই দিকে দৌড়াচ্ছে, দেয়ালের দিকে দৌড়াচ্ছে, এই জন্য আমরা টুয়ার্ডস ব্যবহার করতে পারি। আশা করি তোমরা টু এবং টুয়ার্ডসের পার্থক্যটা বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব ইন এবং উইদিন, এই দুইটা প্রিপোজিশন কখন ব্যবহার হয়। ইন এবং উইদিন দুইটা প্রিপোজিশন ভবিষ্যৎ সময়ের আগে বসে। ভবিষ্যৎ সময় বোঝাতে ভবিষ্যৎ সময়ের পূর্বে ইন অথবা উইদিন বসে। দুইটা প্রিপোজিশনের ব্যবহারই কারেক্ট, কিন্তু আমরা কি অর্থে ব্যবহার করতে চাচ্ছি, কি অর্থ প্রকাশ করতে চাচ্ছি, সেই অর্থের উদ্দেশ্য অনুযায়ী আমাদেরকে ইন অথবা উইদিন বোঝাতে হবে। আমি একটু স্পেশাল টেকনিকের মাধ্যমে তোমাদেরকে এটা শেখানোর চেষ্টা করি। যারা জব এক্সাম দিচ্ছ অথবা যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু বেশিরভাগই সংখ্যা রেখার অঙ্কটা করেছো। সংখ্যা রেখা, আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি, তাহলে এটা হচ্ছে বর্তমান সময় 0, ভবিষ্যতের সময় এটা হচ্ছে ভবিষ্যতের একটা সময়। তো ধরলাম যে 1 মাস, এটা হচ্ছে 1 মাস পরের একটা সময়। এখন আমি যদি একটা সেন্টেন্স লিখি, মাই ফাদার এ মান্থ, মাই ফাদার উইল কাম ড্যাশ এ মান্থ। এখন আমরা ইন ব্যবহার করব নাকি উইদিন ব্যবহার করব? এই সেন্টেন্সটার মধ্যে বলা আছে কি, মাই ফাদার উইল কাম ইন এ মান্থ অথবা উইদিন এ মান্থ। এখন আমি যদি ইন বসাই তাহলে সেন্টেন্সটা কারেক্ট, আর যদি উইদিন বসাই তাহলেও সেন্টেন্সটা কারেক্ট। কিন্তু আমি কি অর্থ প্রকাশ করতে চাচ্ছি, বাবা আসলে কখন ফিরবেন, বাবা আসলে কখন আসবেন, সেইটার উপর নির্ভর করে আমাকে ইন অথবা উইদিন ব্যবহার করতে হবে। যদি আমি ইন ব্যবহার করি তাহলে বোঝা যাবে বাবা এই সময়ে আসবেন, মাসের এই সময়টাতে আসবেন, মাস শেষ হওয়ার একবারে লাস্ট মুহূর্তে আসবেন। যদি আমি ইন ব্যবহার করি যে মাই ফাদার উইল কাম ইন এ মান্থ যদি আমরা প্রকাশ করি, তাহলে বাবা ভবিষ্যৎ সময়ের লাস্ট মুহূর্তে, মানে 1 মাসের শেষ হওয়ার শেষ সময়টাতে বাবা ফিরবেন। তাহলে ক্লিয়ার করি, ইন হবে ভবিষ্যৎ সময়ের শেষ মুহূর্তে বোঝাইতে ইন ব্যবহার হবে, ভবিষ্যৎ সময়ের শেষ মুহূর্তে বোঝাতে ইন ব্যবহার হবে। আর যদি বাবা 1 মাসের মধ্যে আসবেন, বাবা 1 মাসের মধ্যে আসবেন এরকম যদি বোঝায়, 1 মাসের মধ্যে এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে যে কোনো সময়,
বর্তমান সময় থেকে ভবিষ্যৎ সময় যেটা উল্লেখ থাকবে সেটার মাঝামাঝি যে কোনো সময় যদি আসে, এই সময়টুকুর মধ্যে যে কোনো সময় যদি আসে তখন আমরা ব্যবহার করব উইদিন। তাহলে ইন কখন হয়? ভবিষ্যৎ সময়ের শেষ মুহূর্তে অর্থে কি হয়? ইন ব্যবহার হয়। ইন ব্যবহার হয় ভবিষ্যৎ সময়ের শেষ মুহূর্তে বোঝাতে। আর উইদিন হচ্ছে ভবিষ্যৎ যে কোনো সময়, ভবিষ্যৎ সময় যেটা উল্লেখ থাকবে সেই উল্লেখিত সময়ের মধ্যে যে কোনো সময় যদি হয় সেই ক্ষেত্রে কি ব্যবহার হবে? উইদিন ব্যবহার হবে। আর ভবিষ্যৎ সময়ের একবারে লাস্ট মুহূর্তে বোঝাতে ইন ব্যবহার হবে। এরপরে আরেকটা কনফিউজিং প্রিপোজিশন, এটা পরীক্ষার মধ্যে প্রায়শই আসে, যেমন ইন টাইম নাকি অন টাইম। ইন টাইম মানে হচ্ছে সময়ের মধ্যে, আর অন টাইম হচ্ছে সময় মতো। ইন টাইম হচ্ছে সময়ের মধ্যে, অন টাইম হচ্ছে সময় মতো। আমরা যদি সেন্টেন্স লিখি আরও ক্লিয়ার হবে। ধরো একটা ট্রেন 9টায় স্টেশনে আসার কথা। একটা ট্রেন, তার টাইম কয়টায়? 9টায় স্টেশনে থাকার কথা, বা 9টায় স্টেশন থেকে ছাড়ার কথা। ট্রেনটা 9টায় ছাড়ার কথা। তো আমরা যদি এইভাবে লিখি, অন টাইম, দ্য ট্রেন স্টার্টেড অন টাইম। ধরো ট্রেনটা হয়তো 9টায় ছাড়ার কথা ছিল, ট্রেনটা 9টায় ছাড়ার কথা ছিল, সে 9টায় ছেড়েছে। যেই সময় ছাড়ার কথা ওই সময়টাতেই ছেড়েছে, তখন হবে অন টাইম, সময় মতো। এটা দেওয়া আরও ক্লিয়ার হবে। মানে যে সময়ে ছাড়ার কথা ট্রেনটা ওই সময়ে ছেড়েছে, তাহলে অন টাইম। আর যদি এরকম হয় যে ট্রেনটা পৌঁছার কথা, সাপোজ কোনো একটা স্টেশনে ট্রেনটা পৌঁছার কথা রাত 10টার সময়, 10টার মধ্যে পৌঁছার কথা ট্রেনটা, তো সে 10টার মধ্যে পৌঁছে গেছে, সে লেট করে নাই। এখানে বিষয়টা হচ্ছে এটা যে সে লেট করে নাই, লেট হওয়ার আগেই আসছে, মানে 10টার মধ্যেই আসছে, 10টার আগে বা 10টার মধ্যে চলে আসছে। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন টাইম। তাহলে ইন টাইম হচ্ছে সময়ের মধ্যেই যদি হয় ইন টাইম, আর সময় মতো ফিক্সড যে টাইমটা থাকে ওই টাইম অনুযায়ী সে এসেছে বা কাজটা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন টাইম। তো আজকে আমরা এই কয়টা প্রিপোজিশন দেখলাম যেগুলোর মধ্যে আমরা প্রায়শই কনফিউজড হই। আরও এরকম অনেক ধরনের প্রিপোজিশন আছে যেগুলো নিয়ে আমরা কনফিউজড হই। হয়তো ভবিষ্যতের কোনো ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করা যায় আজকের ক্লাসের পরে এই যে কয়টা প্রিপোজিশন আলোচনা করা হলো, এই প্রিপোজিশনগুলো নিয়ে তোমরা আর কনফিউশনের মধ্যে পড়বে না। তো এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এই বিষয়গুলো তোমরা আবারও ভুলে যাবা। আর ভবিষ্যতে আরও কতগুলো প্রিপোজিশন আছে যেগুলো নিয়ে আমরা কনফিউশনের মধ্যে পড়ি। সেই কনফিউশন দূর করার জন্য ভবিষ্যতে আরও কোনো ক্লাস হয়তো তোমাদের সামনে নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আসসালামু আলাইকুম।